সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের জেরে ওয়াশিংটন ও রিয়াদের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে বলে দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে একটি মার্কিন সামরিক অভিযানে সৌদি আরব তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ভেস্তে যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হোয়াইট হাউস সৌদি আরবের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ স্থগিতের হুমকি দেয়। একই সঙ্গে সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর বিষয়টিও বিবেচনা করছে ওয়াশিংটন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক উপসাগরীয় সফরে সৌদি আরব বাদ পড়ায় রিয়াদ এটিকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে দেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়, যদিও যুক্তরাষ্ট্র এই অভিযোগ অস্বীকার করেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে সৌদি আরব কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছে। পরে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশ সীমিত সহযোগিতা করলেও যুদ্ধের প্রভাব এবং ইরানের পাল্টা হামলার আশঙ্কায় তারা সংঘাত নিরসনের চেষ্টা জোরদার করে। গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত একটি এলাকার কাছে গুলিবিদ্ধ হয়ে রায়ান আবু আল আজিন নামে ৩ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ঘটনাটি মধ্য গাজার একটি সামরিক নিয়ন্ত্রিত অঞ্চলের কাছে ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজায় চলমান সংঘাতের মধ্যে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ এলাকায় ভোর রাতে অভিযান চালিয়ে এক নারীসহ ৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, রামাল্লার পশ্চিমে নিলিন শহরে অভিযান চালিয়ে কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ৪ জন ফিলিস্তিনিকে আটক করা হয়। এছাড়া সালাহ আল খাওয়াজাকে কিছু সময়ের জন্য আটক করার পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের সমন দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে রামাল্লাহ শহরের বাতন আল হাওয়া এলাকায় অভিযান চালিয়ে জামিলা দাহ নামের এক নারীকে তার বাড়ি থেকে আটক করে ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাষ্ট্রের ডেমোক্রেট কংগ্রেসম্যান গ্রেগ ক্যাসার ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধের প্রস্তাবে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসের উত্থাপিত সংশোধনীতে ইসরায়েলকে দেওয়া বার্ষিক $৩.৩ বিলিয়ন সামরিক সহায়তা এবং পররাষ্ট্র দপ্তরের বরাদ্দ থেকে অতিরিক্ত অর্থায়ন বাতিলের প্রস্তাব রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্যাসার অভিযোগ করেন, গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করছে এবং ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলছে। তিনি বলেন, মার্কিন করদাতাদের অর্থ দিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের জন্য আরও অস্ত্র কেনা উচিত নয়। সংশোধনীটি চলতি সপ্তাহেই ভোটে তোলা হতে পারে। যদিও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি পাশ হওয়ার সম্ভাবনা কম, তবুও এটি যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান রাজনৈতিক বিরোধিতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ এবং ইরানকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক মূল্যায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান ভিন্ন। সাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়ন ব্যাংক গঠনে সক্রিয় ভূমিকা পালনের আগ্রহ প্রকাশ করেছে ইরান। চীনের শিনচেনে অনুষ্ঠিত 2 দিনের পরামর্শ সভায় এ বিষয়ে কারিগরি ও পরিচালনাগত প্রস্তাব তুলে ধরেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপগভর্নর আবুল ফজল কৌহেদি। এসসিওভুক্ত দেশগুলোর প্রতিনিধি এবং কয়েকটি পর্যবেক্ষক দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবিত উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার কারিগরি, পরিচালনাগত ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্যাংকটি দ্রুত প্রতিষ্ঠার লক্ষ্যে বৈঠকে বেশ কয়েকটি কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে কৌহেদির সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ব্যাংকটির কার্যকারিতা বাড়ানোর জন্য ইরানের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এর আগে গত মে মাসে কিরগিজস্তানে অনুষ্ঠিত এসসিও বৈঠকে ইরান প্রথম এই উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দেয়। তখন ব্যাংকের মূলধন কাঠামোয় সদস্য দেশগুলোর নিজস্ব মুদ্রার ব্যবহার এবং স্বাধীন আর্থিক লেনদেন ব্যবস্থা চালুর পক্ষে মত দেয় তেহরান। বর্তমান এসসিওর সদস্য দেশগুলো হল চীন, রাশিয়া, ভারত, ইরান, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশ।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অনুমোদন দিলেই উত্তর গাজায় অবিলম্বে 3টি ইহুদি নতুন বসতি নির্মাণ শুরু করা হবে। এক বিবৃতিতে তিনি আরও বলেন, গাজা উপত্যকার উপর ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা উচিত। তার দাবি, এই পদক্ষেপে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। স্মোট্রিচের এই বক্তব্য এমন এক সময় এলো যখন গাজায় যুদ্ধ, মানবিক সংকট এবং ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। উল্লেখ্য, গাজায় নতুন বসতি স্থাপনের প্রশ্নটি আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত বিতর্কিত। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি সম্প্রসারণের বিরোধিতা করে আসছে। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ লেবাননের ঐতিহাসিক শহর টাইর ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে এগোচ্ছে। শহরের মেয়র ও টাইর পৌরসভা ইউনিয়নের প্রধান হাসান দুবুক জানান, বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনতে পানি, সড়ক ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ সহ মৌলিক সেবা পুনরুদ্ধারের কাজ চলছে। তার মতে, দক্ষিণ লেবানন কাউন্সিল, সরকারি সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় মানবিক প্রতিষ্ঠানের সহযোগিতায় ইতোমধ্যে অধিকাংশ প্রধান সড়ক চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এখন ধ্বংসস্তূপ অপসারণ, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত এবং পুনর্গঠন পরিকল্পনার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। টাইর পৌরসভা যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় একটি বিশেষ সংকট ব্যবস্থাপনা সেলও গঠন করেছে। এতে লেবাননের রেড ক্রস, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অংশ নিয়ে ত্রাণ, তথ্য সংগ্রহ ও জরুরি সেবায় সহায়তা করছে। মেয়র দোবুক বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও পৌর কর্তৃপক্ষ সেবা কার্যক্রম চালিয়ে গেছে এবং এখন শহরটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পাশাপাশি পুনর্গঠনের প্রস্তুতি চলছে। প্রাচীন ফিনিশীয় যুগের ঐতিহাসিক নগরী টাইর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত। সাম্প্রতিক সংঘাতে শহরের আবাসিক এলাকা ও ঐতিহাসিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইতিহাসে প্রথমবারের মতো রিপাবলিকান পার্টি একটি মধ্যবর্তী নির্বাচন সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, আগামী 9 ও 10 সেপ্টেম্বর টেক্সাসের ডালাসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ট্রাম্প বলেন, এই আয়োজনের মাধ্যমে আমেরিকার প্রত্যাবর্তন এবং আমেরিকা ফার্স্ট নীতির অধীনে অর্জিত বিভিন্ন সাফল্য উদযাপন করা হবে। তিনি কর কমানো, সীমান্ত নিরাপত্তা জোরদার, কর্মসংস্থান বৃদ্ধি, জ্বালানি খাতে অগ্রগতি এবং জীবনযাত্রার ব্যয় হ্রাসকে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন। এছাড়া ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার পদক্ষেপের মধ্যেও তেলের দাম কমছে এবং তার প্রশাসন দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। তিনি আরও জানান, সম্মেলনে উদ্ভাবক উদ্যোক্তা, উৎপাদন খাতের প্রতিনিধি, জরুরি সেবাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন থাকবে। ট্রাম্পের ভাষায় এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক ব্যতিক্রমধর্মী রাজনৈতিক সমাবেশ। তবে ট্রাম্পের উল্লেখিত সাফল্য ও দাবিগুলো তার নিজস্ব রাজনৈতিক মন্তব্য। এ বিষয়ে বিরোধী রাজনৈতিক দল ও সমালোচকদের ভিন্ন মত রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।